প্রিয় দর্শক, আমরা আজকে সংবিধান নিয়ে একটি নতুন সংবাদ, শুভ সংবাদ আপনাদেরকে দিচ্ছি। প্রফেসর আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে, কমিশন গঠন করা হয়েছে সংবিধান সংশোধনের জন্য। তিনি জানিয়েছেন মিজানুর রহমান আজহারী নাকি বিএনপির বিরুদ্ধে ক্যাম্পেইনে নেমেছেন এবং এই সময় এই আগামী নির্বাচনে জামাত তার সকল রিসোর্স পুল ব্যাক করবে। সে দীর্ঘদিন ধরে যেখানে যত সম্পদ তৈরি করেছে, যত জনসম্পদের পিছনে ইনভেস্ট করেছে, অন্যান্য সব জায়গায় যে ইনভেস্টমেন্টের তার আছে গোপনে, প্রকাশ্যগুলো তো আগে থেকেই আছে, তার সবগুলো সে ফেরত নিয়ে আসবে। বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতারা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রোপাগান্ডা শুরু করেছে। ঘটনা ঘটাই দিবে ইলিয়াস ভাই। ইলিয়াস ভাই হচ্ছে কিং, অনলাইন কিং, এটা মাথায় রাখতে হবে। বাঘের বাচ্চা। আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি, ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করেছি, স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি, যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই। দেশপ্রেমিক এই মানুষটাকে বাংলাদেশে ডেকে এনে জাতীয় বীর হিসেবে মর্যাদা দেওয়ার দাবি জানাই। প্রিয় দর্শক, আবারও নরেন্দ্র মোদীর দুটি খুলে দিল ভারতের মণিপুর রাজ্যে। নরেন্দ্র মোদীকে দুটি খুলে দিল্লি থেকে বের করা পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে ভারত জুড়ে সব সময়। এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, অপদার্থ রাজনীতিবিদ, অযোগ্য করাপ্টেড দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের পাশার লাঠি দিয়ে বাংলাদেশের মানুষ বঙ্গোপসাগরে ফেলে দিবে। এটা না আমার বাংলাদেশের রাজনীতিতে ওই শুধুমাত্র মিছিল মিটিং আর সংবোধনার রাজনীতিবিদ যারা আছেন, এটাকে লাঠি বের করতে হবে বাংলাদেশ থেকে। এটা কোথাও পাবেন না আপনারা। এই অপকালচার, দূষিত কালচার, করাপ্টেড পলিটিক্যাল কালচার থেকে বাংলাদেশের মানুষ। দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের ভিডিও শুরুটা থেকে বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা দেখে আসি। বর্তমান সময়ের সবচাইতে জনপ্রিয় সত্তা জীবিতদের মধ্যে বাংলাদেশে জনাব মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে এবার লেগেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট টেম্পেস্টান পার্টি বিএনপি। দর্শক, বিএনপির কেন্দ্রীয় নেতারা, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে অনেকে সিরিজ প্রোপাগান্ডা শুরু করেছে। আমরা এগুলোর জবাব দিব, বুদ্ধিভিত্তিক ভাবে বিএনপির অপতৎপরতা রুখে দিব, যদিও এগুলো দেখে হাসি পায়। দর্শক, শামসুজ্জামান দুদু ছাত্রদলের সাবেক সভাপতি, বর্তমানে বিএনপির অতি গুরুত্বপূর্ণ নেতা, মাস্তানি টাইপের কথাবার্তা বলেন, উদ্ভট অনেক কথাবার্তার আগেও বলেছেন। হাসিনার বিরুদ্ধে বড় কোনো আন্দোলন গড়ে তুলতে না পারার কারণ যারা বা যাদের ব্যর্থতা দেয় তাদের মধ্যে দুদু একজন। উদ্ভট অনেক কথা বলেছেন। এই 2023 সালে বলেছিলেন সেপ্টেম্বরে আওয়ামী লীগ শেষ। এরকম অনেক দিবাস্বপ্ন মানুষকে দেখিয়ে বিএনপির সাধারণ কর্মীদেরকে বিভ্রান্ত করেছেন। যদিও আমরা তো এই দুদু ফুদুর কথায় বিভ্রান্ত হইনি, কিন্তু সাধারণ কর্মীরা বিভ্রান্ত হয়েছিল। দর্শক, এই দুদু তিনি ওয়াজ করছেন এখন মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে। শুধু দুদু না, ছাত্র দলের লোকজন খেপেছে, তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, এবং ইসকন সাহেব খেপেছে, মিজানুর রহমান আজহারীকে ট্রল করার চেষ্টা করছে। কিন্তু মজার বিষয়, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মিজানুর রহমান আজহারীকে যে জনপ্রিয়তা দিয়েছেন, এই বিষয়টা যদি কেউ ট্রল করতে চায়, তার অবস্থা যে কতটা করুণ হবে, তিনি যে সমাজে কতটা হাসির পাত্রে পরিণত হবেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা প্রথমে বলিনি, আমরা মিজানুর রহমান আজহারীকে অন্ধভাবে সমর্থন করি না। আমি ব্যক্তিগতভাবে আজহারী অনেক ক্রিটিক করি এবং তাকে রাজনীতিতে আসার পরামর্শ আমি দিই, এবং ভুল ভ্রান্তি তার আছে, থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি অবাক হবেন যে বিএনপি এখন ফতোয়া দিচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা, তাদের গুজব সেলের লোকজন দেখলাম লিখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাউবয় বলা ঠিক হয়নি, শেপার্ড বলা উচিত ছিল, অমুক তমুক। উচিত ছিল বা অনুচিত ছিল সেটা ভিন্ন কথা, কিন্তু বিএনপি এটা বলতে কি, ওদের কি জ্ঞান আছে বিষয়ে কথা বলার? কোনটা উচিত অনুচিত কোন এলেম আছে? দর্শক, প্রথমে একটু বলে নি ভিতরে যাওয়ার আগে, কোন অভিযোগগুলো আজহারীর বিরুদ্ধে করছে এবং তার জবাব কি। আওয়ামী লীগের মতো দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দুর্দান্ত প্রতাপশালী, যাদের পক্ষে সমগ্র ভারত, রাশিয়া, চীন ছিল, যুক্তরাষ্ট্রের একাংশ ছিল, ইউকের একাংশ ছিল, ইউরোপের অনেক দেশ, ফ্রান্স ছিল আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশের জনগণকে নির্যাতন করে আওয়ামী লীগের পক্ষে রেখেছিল। পুলিশ প্রশাসন, সমস্ত মিডিয়া, র্যাব, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী সবকিছু আওয়ামী লীগের পাচার্ত। রাজনৈতিক দলগুলো, বিএনপির নেতারা আওয়ামী লীগের পাচার্ত। সে আওয়ামী লীগের মতো হুজুররা, সব তৌমি হুজুররা, সুন্নি হুজুররা, আলে হাদিস হুজুররা, এটা আওয়ামী লীগ করতো একটা বড় অংশ। এরা সবাই মিলে আজহারী কিছু করতে পারেনি। এরা সবাই মিলে চেষ্টা করেছিল আজহারীকে ধ্বংস করার। সে আজহারী কয়েকশো গুণ বেশি শক্তি নিয়ে দেশে ফিরেছেন বিজয়ের বেশে। যে ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লামা লুৎফর রহমান, মিজান আসবে, বিজয়ের বেশে আসবে। তো আওয়ামী লীগের মতো দল, যে আওয়ামী লীগের পকেটে ছিল অধিকাংশ হুজুর,
তারা কিচ্ছু করতে পারেনি, হুজুরদের মাধ্যমে ফতোয়া দিয়েছে, এই সেই কত কিছু, রাষ্ট্রীয় নিপীড়ন, ভারতের প্রোপাগান্ডা, অনেক কিছু ছিল। এই যে ইউকেতে আজহারিকে ঢুকতে দেয়নি, কাতার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, আপনারা জানেন, ভিসা ক্যান্সেল করা হয়েছিল। ভারতীয় লবি, হিন্দুত্ববাদী লবি ষড়যন্ত্র করছিল, মানে ভারত ছিল, তারাই পারেনি আজহারি কিছু করতে। আর কোথাকার কি বিএনপি এসেছে, এরা ঈদের পর আন্দোলন করবে, এদের আন্দোলনের কথা শুনলে মানুষ আসে, আন্দোলনের কথা বললেই মানুষ বলে কি ঈদের পর। এখন এদের নাম হয়েছে টেম্পুস্টান পার্টি। তারা এসেছে আজহারির বিরুদ্ধে কথা বলতে, এটা নিতান্ত হাস্যকর। শামসুজ্জামান দুবু বলছেন যে আজহারি না মাঝারি না কি, তিনি বলছেন এই সেই। আচ্ছা, আজহারির মতো একজন সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ব্যক্তিকে আজহারি মাঝারি বলা, আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আজহারির তুলনায় এই শামসুজ্জামান দুবু এরা কি, এত ছিটে ফোটা মশামাসি, এদের কথা আজহারির জনপ্রিয়তার সামনে কিচ্ছু না। আজহারি তো দেখে চেনেই না ঠিক মতো, মনে হয় গোনারই কথা না। এই দুদুকে গত 16 বছর কি করেছে, কোথায় ছিল, মাঝে মাঝে উদ্ভট চাপাবাজি ছাড়া আর কোন কন্ট্রিবিউশন ছিল দুদুর? কোন সেক্টরে যুদ্ধ করেছে, কোথায় মাঠে নেমেছে? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, কোন জায়গায় মাঠে নেমেছিল, কয়টা মিছিলের ছবি দেখাতে পারবে? ঘরে বসে এসি রুমে বসে আওয়ামী লীগের সাথে আতাত করে এখন আজহারির মতো বাংলাদেশের ইতিহাস সবচেয়ে জনপ্রিয় আলেমকে বলছে আজহারি না মাঝারি নাকি, এরকম তুচ্ছতা ছিল করার কথা বলছে। আজহারির মাহফিলে যে পরিমাণ লোক আসে, আজহারির যে জনপ্রিয়তা, আজহারির প্রতি জনগণের যে আকর্ষণ, এই দুদুর রুহানি বাপ জিয়াউর রহমানকে আমরা শ্রদ্ধা করি, বেশি ধারণ করি এই দুদুদের চাইতে। জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে যদি কোনো সমাবেশ করানো হয়, এই আজহারির মতো লোক আসবে না। আজহারি কি আপনি টের পান? এত বড় একটা সমাবেশ করে দেখাক না বিএনপি, খালেদা জিয়াকে তারেক রহমানকে নিয়ে যাক ঢাকার বাইরে, যশোরে যাক, এত বড় সমাবেশ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান, তিনজন যদি একত্রে আসে, তারপরও আজহারির সমান লোক, আজহারির মাহফিলে যে পরিমাণ লোক, এই পরিমাণ লোক হাজির করতে বিএনপি পারবে না। আর আজহারি না মাঝারি বলে তুচ্ছতাচ্ছিল্য করেন বিএনপি নেতারা। একটু ভাবুন, আয়না নিজেদের চোখ দেখুন, আপনারা কি পারেন? ঢাকায় টাকা পয়সা দিয়ে লোক ভাড়া করে সমাবেশে লোক আনা আর নিজের পকেটের টাকা খরচ করে ওয়াজ মাহফিল শুনতে, এটা আজহারি ছাড়া বাংলাদেশে আর কেউ নেই জীবিতদের মধ্যে। এটার উপকারিতা অনুপকারিতা, সবাই যে আসে, সবাই যে জামাত নাকি, সেটা ভিন্ন কথা। এবার বলছেন দুদু যে রাজনীতি করবেন গোপনে কেন? আপনি একটা দলে জয়েন করেন, জামাতে জয়েন করেন বা যে কোনো একটা দলে। আচ্ছা, আজহারিকে রাজনীতিতে যোগ দিতে, কথা আমিও বলেছি, আজহারি রাজনীতিতে যোগ দিবে কি দিবে না সেটা আজহারি সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে রাজনৈতিক কথা বলতে পারবে, না হলে রাজনৈতিক কথা বলতে পারবে না। আপনি কি গণতন্ত্র বোঝেন? আপনি তো ফেসিস্ট। আজহারি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবে, ডক্টর ইউনূস নিয়ে কথা বলবে, সরকার নিয়ে কথা বলবে, চাঁদাবাজি নিয়ে কথা বলবে, তাতে রাজনৈতিক দলে যোগদান করতে হবে কেন? আজহারি স্টিল সিভিল সোসাইটি মেম্বার, তিনি নাগরিক সমাজের একজন লোক, তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তিনি একজন বক্তা, আলেম। আজহারিকে শুধু আলেম বলে না, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, টপ সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তিনি দুর্নীতির বিরুদ্ধে বলবেন, অন্যায়ের বিরুদ্ধে বলবেন, এটা তো স্বাভাবিক। তাদের রাজনৈতিক দল করতে হবে কেন? আমরা রাজনৈতিক দল করতে বলি তাকে অন্য সেন্সে, কিন্তু আজহারিকে যে সেন্সে এই দুদুরা দল করতে বলে, এটা মেনে নেওয়া যায় না, এটা কোনো যুক্তি নেই। এর মানে বুঝাতে চান যে রাজনৈতিক দল না করলে তারা কথা বলতে পারবে না, তারা চুপ করে থাকবে। এর মানে এই দুদুরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আলেম ওলামাদের মুখ বন্ধ করতে চায়। এবং বিএনপি এখন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা কুমিল্লায় মসজিদের আজান দিতে দেয়নি, তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী পর্দানশীল শিক্ষিকাকে লাঞ্ছিত করেছে, হুমকি দিয়েছে। এবং এইভাবে এই যে হুজুরদের বিরুদ্ধে বলে, এবং এক হুজুরকে থাপ্পড় দিয়েছে ওয়াজের স্টেজে, বিএনপি নেতারা ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর রূপে হাজির হয়েছে। অনেকে এই দুদু বলছেন যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে তারা নাকি শয়তান। আমি বলবো বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ হয়ে যাচ্ছে অনেক দিকে। আমি দেখেছি যে আওয়ামী লীগ যেখানে 100 টাকা চাঁদা নিত, বিএনপি এখন 120 টাকা নেয়, তারা বলে দ্রব্যমূল্য বেড়েছে। এই দিক থেকে বিএনপি আওয়ামী লীগের চাইতে খারাপ। সংবিধান পরিবর্তিত হবে নাকি সংশোধন হবে নাকি সংস্কার হবে? আমরা দেখছি যে জুলাই প্রক্লামেশনের একটা প্রধান দাবি হচ্ছে 72-এর সংবিধান বা ছাত্রদের ভাষায় মুজিববাদের যে সংবিধান, সেই সংবিধানকে ফেলে দিতে হবে, নতুন একটা সংবিধান প্রণয়ন করতে হবে। আগামী 15 তারিখ সরকার একটা ঘোষণাপত্র দিবেন। এই যখন আলোচনা বা কার্যক্রম চলছে, এর মাঝখানে গতকালকে সংবিধানের বিষয়ে আমরা যে নেতৃত্বে যিনি আছেন আলী রিয়াজ স্যার, তো তিনি আসলে যে প্রস্তাবনাটা জমা দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত করে ফেলেছেন জানুয়ারির মাঝামাঝিতে। এটা থেকে স্পষ্ট সংবিধান সংশোধন হচ্ছে অথবা পরিমার্জন হচ্ছে, অথবা আমরা বলতে পারি সংস্কার হচ্ছে, মানে সংবিধান 72-এর সংবিধান থাকছে। তো ছাত্রদের সাথে এটা নিয়ে একটা কনফ্লিক্ট আসলেও আসতে পারে, তবে যেটাতে সরকার সমর্থন না দেয়, 5ই আগস্টের শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধীরা আসলে কোনো কিছু এখানে নতুন করে অর্জন করতে পারছে না, বিকজ বিএনপি একটা শক্ত ভূমিকা বা অবস্থান আপনারা যেটা বলেন সেটা রাখছে। তো যাই হোক, হুলস্থুল কিছু পরিবর্তন আছে। ইভেন প্রত্যেকটা পরিবর্তনের পক্ষে আমি আমার ব্যক্তিগত অবস্থান প্রকাশ করছি যে ইয়েস, এই জিনিসগুলো হওয়া জরুরি ছিল, রাষ্ট্র ক্ষমতা যেই আসুক। তো বলা হচ্ছে যে সংবিধানের ইস্যুতে প্রায় 54,000 মতামত সরকার নিয়েছে। 54,000 পড়ছে কিনা সবগুলা আপনি চিন্তা করেন, তবে পড়ছে, যেহেতু একটা লম্বা সময় নিয়েছে। ইভেন 120টি দেশের সংবিধানকে সামনে রাখা হয়েছিল
আলোচনা করা হয়েছিল, পর্যালোচনা করা হয়েছিল। আর এগুলোকে পর্যালোচনা করে যেসব সুপারিশ করা হচ্ছে গুরুত্বপূর্ণ, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা খুবই গুরুত্বপূর্ণ, আমি এটা সহমত পোষণ করছি। টানা 2 বারের বেশি কেউই প্রধানমন্ত্রী হতে পারবে না, ভেরি গুড ডিসিশন। প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি হবেন না, বেশ কিছু দলের জন্য এটা ঝামেলাযুক্ত, বাট এটা সুন্দর সিদ্ধান্ত। সংসদ নিয়ে আমি এর আগেও নিউজটা দিয়েছিলাম, ওয়েস্টার্ন ধাঁচে বা ভারতের সম্মত আছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, যেমনটা ইউএস এর মধ্যে আছে, আমেরিকাতে আছে। এটা খুবই ভালো সিস্টেম কিন্তু। আচ্ছা, সংবিধানের 70 অনুচ্ছেদে পরিবর্তন আনা, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়ার বিধান, এটাও সুন্দর। কারণ স্পিকার সরকারি দলের হয়, তো সেখানে নানান কিছু হয়, বিপরীত দলের মাইক টেক বন্ধ করে দেওয়া হয়, অনেক কিছু কিন্তু আমরা দেখি। স্পিকারের একক ক্ষমতায় নয় ও 21 বছরেই নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য। স্পিকারের একক ক্ষমতা থাকবে না এবং 21 বছরের নির্বাচনে প্রার্থী হওয়া উল্লেখযোগ্য। এটাতে ছাত্রদের জন্য একটা পজিটিভ হচ্ছে যে নতুন কোনো রাজনৈতিক দল যদি গঠিত হয়, সেখানে যারা আছে সবাই ছাত্রদের বয়স এই 18 থেকে ধরেন 20, 22, 23-এর মধ্যে কিন্তু কানেক্টেড। কিছু যারা সিনিয়র আছেন তারা হয়তো একটু বেশি হতে পারেন। তো এই ক্ষেত্রে 21 বছরের যে ছেলেটা আছে সে চাইলে একজন সংসদ প্রার্থী হিসাবে, সদস্য হিসাবে সে নির্বাচনে যেতে পারবে। আলিরিয়া স্যার বলছেন বিভিন্ন পক্ষের প্রস্তাবনা এবং 120টি দেশের সংবিধান পর্যালোচনা করে প্রস্তুত করা হয়েছে সংস্কার প্রস্তাবনা। পুনর্লিখন না হলেও কার্যকর সংস্কারের মাধ্যমে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব। তার মানে ছাত্রদের যে সংবিধান ইস্যুটা, সেটা সরকার প্রায়োরিটিতে নেয়নি। ছাত্রদের দাবি দেওয়া সংবিধান ইস্যুতে যত বক্তব্য দেখ মাঠ কাঁপানো গরম করা, বাট সরকারে যারা আছেন তাদের সিদ্ধান্তগুলো জরুরি। আচ্ছা, তিনি বলছেন যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, জবাবদিহির ব্যবস্থা করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে অংশীজনদের একটা বড় অংশ কথা বলছেন, তাদের আকাঙ্ক্ষা এবং চিন্তাগুলোকে সমন্বয় করার চেষ্টা করেছি। সেই আলোকে এই যে সিদ্ধান্তগুলো আছে সেগুলো আপনার সামনে আসতে যাচ্ছে। তো সংস্কার নাকি পরিবর্তন, প্রথমত আপনি কোনটা চান? আর যদি সংস্কারের ইস্যু আসে, তাহলে যে সংস্কারগুলো আছে সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্য কি? বড় ধরনের একটা গ্যাঞ্জাম কিন্তু সরকারের সাথে ছাত্রদের লাইগা যাবে, তবে কতক্ষণ টিকা থাকবে লাইগা গিয়া সেটা হচ্ছে কথা। কারণ সরকারের এই সিদ্ধান্তকে রাজনৈতিক দলগুলো সমর্থন করবেন, এটা বাস্তবতা। তার মানে হচ্ছে এই যে ডালিম সাহেবরা আসলে যে মানুষের কাজটি করেছেন, মানুষকে যে ভালোবেসেছেন এবং মানুষের হৃদয়টাকে তারা বুঝতে সক্ষম হয়েছেন, সেই 1975 সালের কঠিন সময়েও, যেই সময় আপনার ফেসবুক ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, কারো কোনো বক্তব্য সামনে আসার সুযোগ ছিল না, তখনও এই মানুষগুলো তারা এই দেশ প্রেমিকের অবস্থান তৈরি করে তারা নিজেরা দেশের জন্য যুদ্ধ করে, লড়াই করে তারপরে এই বাংলাদেশকে হয়তো এমন কিছু অবদান রেখেছিল যেটার কারণে আজকে জনগণ তাদেরকে এখনো স্মরণ করছে। আমি মনে করি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে শুধু ডালিম নয়, এরকম ডালিমদের মতো দেশপ্রেমিক অনেক নাগরিককে আওয়ামী লীগ হত্যা করেছে, হয়তো তাদেরকে আপনারা আর ফেরত পাবেন না, কিন্তু তাদের যে কারণে তাদেরকে আমরা বাঁচাতে পারলাম না, তারা দায়ী থাকিয়ে যাবেন। কারণ এই ডালিম সাহেবরা ছিলেন বিদায় বাংলাদেশের একটি ইতিহাস রচিত হয়েছিল। ডালিম সাহেবরা ছিলেন বিদায়ী বাংলার জনগণ একটি স্বাধীনতার রত্ন নতুন করে পেয়েছিল এবং এই ডালিম সাহেবদের মানুষ, ডালিম সাহেবদেরকে এখনো মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, সেটাই আজকের আমাকে ভাবিয়ে তুলেছে। বাংলাদেশে অনেকেই ফুরুত ফুরুত যাকে তাকে নিয়ে সমালোচনা করেন, অমুকের লক্ষ লক্ষ মানুষ দেখলে অসহ্য হয়ে যান, সাবধান হয়ে যান, কোনো কিছুতে লাভ হবে না। মানুষ যখন কাউকে ভালোবাসে তাকে চাপিয়ে রাখা যায় না। ডালিমের ভালোবাসা কি কারণে, ওই কারণ অনুধাবন করে ওই কারণ অনুযায়ী আপনি রাজনীতি করুন, আপনি সমাজনীতি করুন, তাহলেই আপনি জনপ্রিয়তার স্থান অর্জন করতে পারবেন। ভারতের তাবেদারি করবেন, ভারতের দালালিও করবেন, আবার বাংলাদেশের মানুষের বিরুদ্ধাচরণও করবেন, আবার এদেশের সঠিক যে চিন্তা চেতনা এদেশের মানুষ যেটা চায় সেটার বিরুদ্ধেও যাবেন। মনে মনে সন্তুষ্ট হওয়ার কোনো লাভ নেই। জনগণ সত্যিকার যারা যেখানে যতটুকু জনপ্রিয় হতে চায় তাদেরকে হৃদয় থেকেই ভালোবেসে তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেয়। আজকে না হয় আমি অবাক হয়েছি, মানুষটার তো ইতিহাসে নামই থাকার কথা না, লোকটা তো হারিয়ে গিয়েছে আওয়ামী লীগের অপতৎপরতার মধ্যে, মিথ্যাচারের মধ্যে, কিন্তু লোকটা শুধু 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা লাইভে মাত্র এসেছেন, কি এমন চুম্বক পয়েন্ট ছিল, কত লক্ষ লোক শুধু ইউটিউবে দেখে, তাহলে এই মানুষের আজকের এইটা কত কোটি মানুষ দেখবে, অবাক করা কাণ্ড ভাবতে পারেন? বাংলাদেশের আমরা শুধুমাত্র ইতিহাসকে বিকৃত করেছি, ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করেছি, স্বাধীনতার ইতিহাস নিয়ে পর্যন্ত মিথ্যাচার করেছি, যেটা মেজর ডালিমের বক্তব্যে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আমি এই মেজর ডালিমের সকল প্রকার তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন, এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।